1972 সালের 31 অক্টোবর মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল ও আ.স.ম আব্দুর রবকে যুগ্ম আহ্বায়ক এর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়। এ দলের মূল দার্শনিক গুরু ছিলেন সিরাজুল আলম খান ওরফে কাপালিক। পার্টির গঠনের কয়েকদিন আগে জনাব সিরাজুল আলম খানের তত্ত্বাবধানে গণতন্ত্র নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। যদিও গণকণ্ঠ প্রকাশ লগ্নে শেখ মুজিব কাগজটিকে আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু জন্মলগ্ন থেকেই গণকণ্ঠ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বাণী প্রচার করতে শুরু করে এবং পরবর্তীকালে জাসদের মুখপাত্র হিসেবে বেরুতে থাকে। এতে শেখ মুজিব ভীষণভাবে চটে যান। 21শে জুলাই ছাত্রলীগের পল্টন ময়দানের সম্মেলনের উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে রব গ্রুপ ও গণকণ্ঠের সমালোচনা করে তিনি বলেছিলেন, 70 মণ গরুর গোস্ত, 70 মণ খাসির গোস্ত, টাকা কোথা থাইক্কা আসে? 30 বছর রাজনীতি করলাম, একটা পত্রিকা বার করতে পারলাম না, 1 ইঞ্চি বিজ্ঞাপন নাই, আমরা কিছু বুঝি না? এখানে উল্লেখ করা প্রয়োজন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের লাইন প্রচার করার নীতি গ্রহণ করায় গণকণ্ঠ সত্যি 1 ইঞ্চি সরকারি বিজ্ঞাপন কখনোই পায় নাই। জনাব সিরাজুল আলম খান ও জনাব রব ছিলেন দুজন জনপ্রিয় ছাত্র নেতা। মেজর জলিল ছিলেন দেশপ্রেমিক একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। মুক্তি সংগ্রামে তিনি ছিলেন 9ম সেক্টরের কমান্ডার। গেরিলা অ্যাডভাইজার হিসেবে তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল কিছুদিনের জন্য। দুঃসাহসিক দেশপ্রেমিক এবং এই মুক্তিযোদ্ধার প্রতি প্রবাসী আওয়ামী লীগ সরকার এবং তাদের মুরব্বী ভারত সরকার, বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো প্রথম থেকেই বিরূপ ভাব পোষণ করত। তাদের মতে মেজর জলিল ছিলেন একজন সাচ্চা জাতীয়তাবাদী এবং আপোষহীন চরমপন্থী প্রকৃতির মুক্তিযোদ্ধা। তাই একটি অতি সামান্য অজুহাতে সংগ্রামের প্রথম পর্যায় থেকেই তাকে সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল প্রবাসী সরকার। কিন্তু মুক্তিবাহিনীর অন্যান্য কমান্ডারের চাপে তাদের সে চক্রান্ত ব্যর্থ হয়ে যায়। এর বিশদ বিবরণ আগেই দেওয়া হয়েছে। চতুর্দশ অধ্যায় মিত্রবাহিনীর নজিরবিহীন লুটপাট এবং আওয়ামী লীগ এর দুঃশাসন। যুদ্ধ শেষে ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে পাকিস্তানি বাহিনীর সমস্ত হাতিয়ার, গোলাবারুদ, ভারী অস্ত্রশস্ত্র, যুদ্ধ সরঞ্জাম, এমনকি শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে মেশিনপত্র সবকিছু ভারতে নিয়ে যাবার পথে মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক মেজর জলিল বাধা প্রদান করেন। তার উদাহরণ থেকে প্রেরণা পেয়ে অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধা কমান্ডাররাও একইভাবে ভারতে সবকিছু পাচারের বিরোধিতা করেন। মিত্রবাহিনীর লুটপাটের বিরোধিতা করার জন্য ভারত সরকারের ইশারায় প্রবাসী আওয়ামী লীগ সরকার 1972 সালের ফেব্রুয়ারি মাসে তাকে ছলনার মাধ্যমে গ্রেফতার করে। তার গ্রেফতারের প্রতিবাদে সারা দেশ প্রতিবাদের ঝড় ওঠে। 11ই মার্চ তার গ্রেফতারের প্রতিবাদে তার সেক্টর বরিশালে মুক্তিযোদ্ধা এবং জনগণের এক বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনতিবিলম্বে তার মুক্তি দাবি করা হয়। সেনাবাহিনীর তরফ থেকেও প্রধানমন্ত্রীর কাছে মেজর জলিলের মুক্তির জন্য আবেদন জানানো হয়। সরকার জনগণের প্রতিক্রিয়ার জবাবে বলে তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, সামরিক আইন তার সেই সমস্ত অপরাধের বিচার হবে। সরকারি এই ঘোষণায় প্রতিবাদ আরো জোরালো হয়ে উঠল। মুক্তিযোদ্ধারা ক্ষেপে উঠলেন। মুক্তিযোদ্ধাদের প্রচন্ড বিক্ষোভ এবং জনমতের চাপের বাস্তবতাকে মেনে নিয়ে বাধ্য হয়ে সরকারকে পরে বিনা শর্তে মেজর জলিলকে মুক্তি দিতে বাধ্য হয়। ইতিমধ্যে বেসামরিক বাহিনীর তৎপরতা ভীষণভাবে বেড়ে ওঠে। 9ই সেপ্টেম্বর তৎকালীন স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক বললেন, আওয়ামী লীগ বিশ্বের নব মতবাদ মুজিববাদ বাংলার ঘরে ঘরে প্রচারের জন্য একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। বাহিনীর জেলা প্রধান এবং উপপ্রধানদের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতিটি ইউনিয়নে লাঠি সহ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেওয়া হবে। তারপর ট্রেনিং শুরু হয়। ইতিমধ্যে জাতীয় শ্রমিক লীগ প্রধান আব্দুল মান্নান 1 লাখ সদস্যদের সমন্বয়ে গঠন করলেন লাল বাহিনী।
১ মে ১৯৭২ লাল বাহিনীর জঙ্গি সমাবেশের নেতৃবৃন্দ ঘোষণা করেন ৭ জুন থেকে তারা সমাজ বিরোধীদের বিরুদ্ধে অভিযান চালাবেন। এই অভিযানকে সার্থক করে তোলার জন্য ৪ জুন তারা সরকারের কাছে গ্রেফতার, মারপিট, আটক করা, শাস্তি দেয়া প্রভৃতি ক্ষমতার দাবি জানান। দেশের প্রচলিত আইন থাকতে এ ধরনের দাবি জানিয়ে আইনকে নিজেদের হাতেই তুলে নেওয়ার চেষ্টা করেন তারা। আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু হওয়ার ৭ দিন পর খুলনায় লাল বাহিনী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে দেশের আরো অনেক জায়গায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ক্ষমতার দাপটে তারা সাধারণ মানুষের উপর চালাতে থাকে অকথ্য নির্যাতন। অবস্থার এতই অবনতি ঘটে যে আওয়ামী লীগের বি টিম মুজাফফর ন্যাপ প্রধান ২০ জুলাই সংবাদপত্রে এক বিবৃতি দিয়ে বিভিন্ন দলীয় বাহিনীর বেআইনি কার্যকলাপ অনতিবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে এসেছেন। তিনি বলেন, কোনো এক বিশেষ দলের স্বেচ্ছাসেবক এবং অন্যান্য বাহিনী বেআইনি কার্যকলাপ এবং নানা রকম দুষ্কর্মে লিপ্ত রয়েছে। ক্ষমতাসীন দল তার সংশ্লিষ্ট ছাত্র এবং শ্রমিক সংগঠনের সাথে জড়িত বাহিনীগুলো দলীয় স্বেচ্ছাসেবক হিসেবে তাদের কার্যকলাপ সীমাবদ্ধ রাখছে না। তারা সরকারি প্রশাসনকে উপেক্ষা করে নিরীহ জনগণের উপর অত্যাচার এবং জুলুম চালিয়ে যাচ্ছে। পুলিশ এবং প্রশাসন ওই সমস্ত বেআইনি কার্যকলাপ সম্পর্কে রহস্যময় নীরবতা পালন করছেন। তিনি এই অবস্থার প্রতিকারের জন্য ঐক্যবদ্ধ প্রয়াসে আহ্বান জানান। মুজিববাদ প্রতিষ্ঠা করার এ সংগ্রাম পরিচালনাকালেই আওয়ামী লীগ একটি শাসনতন্ত্র প্রণয়ন করে। এ সময়ের খবরের কাগজগুলোতে প্রতিদিন খবর বের হতে গুপ্ত হত্যা, রাহাজানি, ডাকাতি, হাইজ্যাকিং এবং গণপিটুনিতে মানুষ মারা যাবার খবর। সরকারি হিসেবে ১৯৭২ সালের জানুয়ারি থেকে ৭৩ সালের জুন মাসের মধ্যে গুপ্ত হত্যা হয়েছে ২০৩৫টি, কিডন্যাপিং হয়েছে ৩৩৭টি, ধর্ষণ হয়েছে ১৯০ জনের, ডাকাতির সংখ্যা ছিল ৪,৯৬০টি এবং আততায়ীর হাতে খুন হয়েছে ৪,৯২৫ জন নিরীহ ব্যক্তি। ১৯৭৩ সালের প্রথম ৫ মাসের মধ্যে ৬০টি থানা লুট করে অজ্ঞাতনামা ব্যক্তিরা অস্ত্রশস্ত্র নিয়ে যায়। ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামের জোয়ারে মনে করেছিলাম আমাদের সকল সংকীর্ণতা ধুয়ে মুছে গেছে। ভেবেছিলাম একটি সুস্থ ভিত্তির উপর জাতিকে নতুন করে গড়ে তোলার সুযোগ আমরা পাবো। কিন্তু আজাদী লাভের পর ১ মাস না যেতেই দেখা গেল মুক্তিযুদ্ধের উন্মাদনা, অভিজ্ঞতা, রক্তপাত আমাদের শাসক গোষ্ঠীর চরিত্রকে এতটুকু বদলাতে পারেনি। স্বাধীন বাংলাদেশের হৃদয়হীনতায় রাজনৈতিক এবং সামাজিক জীবনে নিয়ামক হয়ে দাঁড়ালো। সেই অভিশাপ থেকে নিস্তার পাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। স্বাধীনতার পর ২ বছর না যেতেই ঢাকা শহরের রাস্তাঘাটে যখন গন্ডায় গন্ডায় অনাহারে মৃতের লাশ পড়ে থাকতে দেখা গেল, তখন দেখেছি কি নিশ্চিন্তে অচিন্তনীয় বিলাসের স্রোতে আকণ্ঠ নিমজ্জিত রয়েছেন নব্য বিত্তশালীরা। বিদেশের টেলিভিশনে ধরা পড়েছে এক পাশে না খেয়ে মরা লাশের স্তূপ হয়ে, অন্য পাশে বিকট উৎসিত আলোকে সজ্জিত মণ্ডপে বিবাহ অনুষ্ঠানের ভুরি ভোজনের ছবি। হৃদয়হীনতা প্রকট হয়ে ওঠে সংগ্রামের সাথীদের মাঝে কোন্দল সৃষ্টি করে তাদের নৃশংসভাবে হত্যা করার মধ্যে। আমাদের রাজনৈতিক এবং সামাজিক জীবনে এই হৃদয়হীনতা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর একটি ব্যাপার। আর্থিক লোভ লালসা, রাজনৈতিক এবং সামাজিক প্রতিপত্তি লাভের উগ্র বাসনাই এই হৃদয়হীনতার প্রধান কারণ। দেশের গণমানুষের দুর্গতির সত্যিকারের অংশীদার হওয়াই যে সুষ্ঠু রাজনৈতিক সংগঠন গড়ে তোলার আদর্শিক পূর্বশর্ত শুধুমাত্র ছোট টাকার আমদানি করা বলি নয়। এ সত্যটি আজ অব্দি রাজনৈতিক নেতারা কিংবা কর্মীদের বৃহৎ অংশ উপলব্ধি করতে পারেননি। করলেও বাস্তবে এই নীতি কার্যে পরিণত করা হয়নি। এজন্যই আমাদের রাজনৈতিক আন্দোলনের দীর্ঘ ইতিহাসে গণমানুষের সীমাহীন ত্যাগ থাকা সত্ত্বেও তাদের ইস্পিত ফল তারা লাভ করতে পারেননি আজ অব্দি। তাদের প্রতিটি সংগ্রাম প্রতারণার অন্ধগুলিতে হারিয়ে গেছে বারবার। ১৯৭০ সালের পাকিস্তানের সংবিধানে এবং জেনারেল ইয়াহিয়া খানের এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক এর আওতায় অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক সরকারের নির্বাচিত সংসদদের নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম গণপরিষদের অধিবেশন বসে ১৯৭২ সালের ১০ই এপ্রিল। ১২ই অক্টোবর সংসদ অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন প্রণীত সংবিধান গৃহীত হয়। যদিও সংবিধানে সরাসরিভাবে মুজিববাদের উল্লেখ ছিল না, তবুও মুজিববাদের মূলনীতির উপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার উপর
ভিত্তি করেই গড়ে উঠেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়, আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামের আত্মনিয়োগ এবং প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করিয়াছিল। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সে সমস্ত আদর্শই এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা আরো অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক অধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাম্য, স্বাধীনতা এবং সুবিচার নিশ্চিত হইবে। কিন্তু সংবিধানের বিভিন্ন ধারায় রাষ্ট্রের 4 মূলনীতির সুস্পষ্ট স্ববিরোধিতা পরিলক্ষিত হয়। সমাজতন্ত্রের কথাই ধরা যাক, সংবিধানের 10 নং ধারায় উল্লেখ করা হয় যে মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্তি, ন্যায়ানুগ এবং সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। কিন্তু সংবিধানের কোথাও উল্লেখ করা হয়নি যে বাংলাদেশের ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদ করা হবে। অথচ ব্যক্তিগত মালিকানা সমাজতন্ত্রের আদর্শের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যহীন সংবিধানের 13 নং ধারায় বলা হয়, উৎপাদন যন্ত্র এবং উৎপাদন ব্যবস্থা সমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিম্নরূপ হইবে: 1. অর্থনৈতিক জনগণের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু এবং গতিশীল রাষ্ট্রীয় তথা সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। 2. আইনের দ্বারা সৃষ্ট সীমার মধ্যে সমবায় সমূহের সদস্যদের পক্ষে সমবায় সমূহের মালিকানা। 3. ব্যক্তিগত মালিকানা। আইনের দ্বারা সৃষ্ট সীমার মধ্যে ব্যক্তিগত মালিকানা। সংবিধানের 42 নং ধারায় আরো বলা হয়, আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং বিলি ব্যবস্থা করিবার অধিকার থাকিবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোন সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাইবে না। আওয়ামী লীগ সমাজতন্ত্র সম্পর্কে জনাব বদরুদ্দীন ওমর সাপ্তাহিক স্বাধিকারের 3রা সেপ্টেম্বর 1972 সালের একটি নিবন্ধন লেখেন। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের সমাজতন্ত্রের উত্তরণের পদক্ষেপ হিসেবে জাতীয়করণের নীতি সত্যিকারের অর্থে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গৃহীত হয়নি। সমাজতন্ত্রের উত্তরণের প্রথম পদক্ষেপ হিসেবে শিল্প, ব্যাংক, বীমা ইত্যাদি জাতীয়করণ করা মানেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা নয়। রাষ্ট্রায়ত্তকরণ মানেই সমাজতন্ত্র নয়। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না এক বিশেষ চরিত্রের রূপ পরিগ্রহ করছে, শ্রেণী শোষণের অবসান ঘটিয়ে তা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সংঘটিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমাজতন্ত্রের কথা বলার সঠতা এবং বাচালতা এবং এর ব্যতীত আর কিছুই নয়। বুর্জুয়া শ্রেণীর রাজনৈতিক দল আওয়ামী লীগের হাতে রাষ্ট্রীয় নেতৃত্ব কোনো কিছু রাষ্ট্রীয়করণের অর্থ সমাজতন্ত্রের পথে পদক্ষেপ নয়, বরং তা হল সমাজতন্ত্রের উত্তরণের প্রথম পদক্ষেপ। সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে কৃষক, শ্রমিক, জনগণকে সরিয়ে রাখার অপচেষ্টা। আওয়ামী লীগ সরকারের সমাজতন্ত্রের নীতি দেশে আজ যে অরাজকতার সৃষ্টি করেছে তা বিস্ময়কর নয়, বরং অতি স্বাভাবিক। কারণ যে রাষ্ট্র আজ বিভিন্ন শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক সংস্থাগুলির জাতীয়করণ করছে, সে রাষ্ট্রের নেতৃত্বে শ্রমিক, কৃষক শ্রেণী নেই, আছে বুর্জুয়া সামন্ত শ্রেণী। কাজেই নিজেদের দ্বারা পরিচিত যে কোনো নীতির মতো এই জাতীয়করণের নীতিও তাদের শ্রেণীর স্বার্থেই উদ্ধার করা হয়েছে। সমাজতন্ত্রের নীতি গ্রহণ করে তারা যে জাতীয়করণ প্রথা প্রবর্তন করেছে তাতে জনগণের কোনো উপকার হচ্ছে না, বরং তাদের স্বার্থের বিরুদ্ধেই এই নীতির ফলে সরকারি দল এবং তাদের দোসররা নিজেদের আখের গুছিয়ে নিতে অবাধে লুটপাট করে দেশীয় সম্পদ উজাড় করে চলেছে। আওয়ামী লীগের জাতীয়করণ প্রসঙ্গে তাদের ভূমি নীতির চরম ব্যর্থতাও আজ বাস্তব সত্য। আমাদের কৃষি সমস্যার যা বর্তমান চরিত্র, তাতে 25 বিঘা জমির খাজনা মাফ উৎপাদন ব্যবস্থা অথবা কৃষকের অবস্থার কোনো পরিবর্তনই আনতে পারে না। তাছাড়া কৃষকদের বিশাল অংশ ভূমিহীন ও বর্গা চাষীদের এই খাজনা মওকুফের ফায়দা একেবারেই স্পর্শ করে না।
তাদেরকে যা কিছুটা স্পর্শ করে তা হলো সরকারের অতিরিক্ত জমি ভূমিহীনদের মধ্যে বিতরণের নীতি। কিন্তু এই অতিরিক্ত জমি সরকার কর্তৃক সংগ্রহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের প্রতি জমির ঊর্ধ্বতন পরিমাণ 100 বিঘা ধার্য করে দেওয়া। তাদের এই নীতির ফলে একদিকে যেমন জমির মালিকানা নানা প্রকার ফন্দির মাধ্যমে শুধু পরিবার প্রতি 100 বিঘা নয়, আরো অনেক বেশি জমি নিজেদের হাতে রাখতে পারবে, তেমনি অন্যদিকে বর্গা প্রথার মাধ্যমে ভূমিহীন এবং গরিব কৃষকদের উপর নিজেদের সমস্ত শোষণ কায়েম রাখতে সক্ষম হবে। সামন্ত শোষণের ফলে কায়েম থাকবে মহাজনী শোষণ। একইভাবে এই চিরস্থায়ী বন্দোবস্ত বর্গাধারী এবং মহাজনী প্রথার আধিপত্য বজিয়ে রেখে কৃষকদের শ্রেণীর শত্রুরা বাংলাদেশের গ্রামাঞ্চলে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং প্রভাব বাজিয়ে রাখবে সনাতনী কায়দায়। ফলে উৎপাদন ক্ষেত্রে স্লথ গতি হতে বাধ্য। এ অবস্থার ফলে একদিকে যেমন খাদ্য এবং অন্যান্য কৃষিজাত দ্রব্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব না, ঠিক তেমনি শিল্পের উন্নয়নের জন্য বিদেশের উপর নির্ভরতাও কমবে না। সরকারি ভূমি নীতির ব্যর্থতার এই দিকটি পরিষ্কার হয়ে পড়ায় বিরোধী দলসমূহ, এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মনি সিং, ন্যাশনাল আওয়ামী পার্টি, মুজাফফর ইত্যাদি আধা সরকারি দলগুলো পর্যন্ত সরকারের সমালোচনা না করে পারেননি। মৌলিক অধিকারের প্রশ্নে আওয়ামী লীগ প্রণীত সংবিধানের নিম্নে বর্ণিত 3টি ধারা পর্যালোচনা করলে পরিষ্কারভাবে বোঝা যাবে কি করে অতি কৌশলে আওয়ামী লীগ সরকার নতুন শাসনতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার হরণ করে। 35 ক, অপরাধ দায়যুক্ত কার্য সংঘটনকালে বলবৎ ছিল। এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না, এবং অপরাধ সংঘটনকালে বলবৎ এই আইন বলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাহাকে তাহার অধিকার বা তাহা হইতে ভিন্ন কোনো দণ্ড দেওয়া যাইবে না। খ, এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ করা যাইবে না। গ, ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ন্যায়পীঠে দ্রুত এবং প্রকাশ্য বিচার লাভে অধিকারী হইবেন। তবে শর্ত থাকে যে জননিরাপত্তার বা নৈতিকতার কারণে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে গোপনে কার্যধারা পরিচালনার জন্য সংসদ আইনের ধারা বিধিবিধান প্রণয়ন করিতে হইবে। ঘ, কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না। কোন ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক অথবা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। চ, জনস্বার্থ আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোনো স্থানে বসবাস এবং বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশের পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। 37, জনশৃঙ্খলা বা জনস্বার্থের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সমাবেত হইবার এবং জনসভা এবং শোক সভায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। উল্লেখিত ধারাগুলো সংবিধান থাকলেও জনগণে মৌলিক অধিকার মূলত কেতাবি আকারে পরিণত হয়। 35 নং ধারায় প্রকাশ এবং নিরপেক্ষ বিচারের অধিকার দেওয়া হয় ঠিকই, কিন্তু জননিরাপত্তা, নৈতিকতা এবং যুক্তিসঙ্গত কারণে গোপন বিচার অনুষ্ঠানের জন্য সংসদ প্রয়োজনীয় অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলে বিধান রাখা হয়, কিন্তু ওই যুক্তিসঙ্গত কারণটি যুক্তিগত কিনা তা নির্ধারণ করার দায়িত্ব কোনো কর্তৃপক্ষকে দেওয়া হয়নি সংবিধানে। ফলে মূল ক্ষমতা পক্ষান্তরে চলে যায় সরকারের হাতেই। অতি কৌশলে 36 এবং 37 নং ধারায় যুক্তিসঙ্গত কথাটি যোগ করে মূলত মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় জনগণের কাছে থেকে। সংবাদপত্র, বাক এবং মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে সংবিধানের 39 নং ধারায় বলা হয়, ক, চিন্তা এবং বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। খ, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলার স্বাধীনতা এবং নৈতিকতার স্বার্থে কিংবা আদালত
অবমাননা, মানহানি কিংবা অপরাধ সংগঠনে প্রচারণা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা দান করা হইল। এই ধারা অনুযায়ী কোনো বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদপত্র কিছু লিখতে পারবে না, অর্থাৎ সরকার যাকে বন্ধু রাষ্ট্র বলে মনে করবে তার সম্পর্কে কোনো বক্তব্য কেউ উচ্চারণ ও প্রকাশ করতে পারবে না। সংবিধানের 63 নম্বরের গ ধারায় বলা হয়, যুদ্ধ কিংবা আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহকালে জননিরাপত্তা নিশ্চিত করিবার এবং রাষ্ট্রকে রক্ষা করিবার উদ্দেশ্যে সংসদের কোনো আইনকেই এই সংবিধানের আওতায় অবৈধ প্রমাণিত করার জন্য কোনো আদালতে চ্যালেঞ্জ গ্রহণ করা যাইবে না। এ ধারায় যুদ্ধ এবং আক্রমণের সঙ্গে সশস্ত্র বিদ্রোহের প্রশ্নটি কৌশলে যেমন জড়িত করে দেওয়া হয়েছে, তেমনি বলা হয়েছে ওই ধরনের অবস্থায় সংসদ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে এবং সংবিধানের ধারা মতে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাইবে না। সংবিধানের উল্লেখিত ধারাসমূহ পরবর্তীকালে বিরোধীদের দমন করার জন্য আওয়ামী লীগ সরকার নির্লজ্জভাবে ব্যবহার করে। তারা আইয়ুব আমলের জননিরাপত্তার ধোঁয়া তুলে অনেকে বাংলাদেশি নাগরিকের নাগরিকত্ব অন্যায়ভাবে হরণ করে। পাক স্বৈর শাসনের আমলে যেভাবে বিরোধীদের উপর পাশবিক নির্যাতন চালা হতো 72-এর সংবিধানের 63-র গ ধারায় প্রবর্তনের মাধ্যমে ঠিক সেই ব্যবস্থাটিকেই অব্যাহত রাখা হয়েছিল। ভাসানী ন্যাপের তৎকালীন ভাইস চেয়ারম্যান ডক্টর আলিম আল রাজি সংবিধানের অগণতান্ত্রিক ধারাগুলোর উল্লেখ করে বলেন, তাড়াহুড়ো করে সংবিধান রচনায় কোনো বাহাদুরি নেই এবং ন্যাশনাল আওয়ামী পার্টি ক্ষমতায় গেলে এই সংবিধানকে চৈত্র মাসের তুলোর মতো ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে। ওয়ার্ড স্টেটমেন্ট। 18 অক্টোবর 1972 সালের শ্রমিক কৃষক সমাজবাদী দলের মুখপাত্র এই সংবিধানকে পরিত্যক্ত সম্পত্তি গ্রাস করার সমাজতান্ত্রিক শাসনতন্ত্র বলে অভিহিত করেন। সংবিধানে ধর্মঘট নিষিদ্ধ এবং বিনা বিচারে আটক রাখার বিধি বহাল থাকে। আওয়ামী লীগের দোসর মিনি সিং এবং মোজাফফর গংরাও জনগণের মনোভাব বুঝে সংবিধানের কিছু কিছু ধারা অগণতান্ত্রিক বলে এলান করতে বাধ্য হলেন। লেনিনবাদী কমিউনিস্ট পার্টির অমল সেন বলেন, এই সংবিধান সমাজতান্ত্রিক তো নয়ই, এমনকি অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের যে ধরনের গণতান্ত্রিক এবং ফান্ডামেন্টাল সাংবিধানিক অধিকার থাকে তাও নেই। মোজাফফর ন্যাপ সংবিধানের উপর জনমত যাচাই করার আহ্বান জানান। জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা আসম আব্দুল রব বলেন, সংবিধানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। সংবিধানের 42 এবং 47 নং ধারার বিরুদ্ধে আওয়ামী লীগের 2 সদস্য আপত্তি তোলেন। ধারাগুলো ছিল ব্যক্তি মালিকানা প্রসঙ্গে। 70 নং ধারার বিপক্ষে আওয়ামী লীগ সদস্যগণ দ্বিধা বিভক্ত হয়ে পড়েন। 4 জন প্রতিবাদ করে বলেন, এই ধারা গণতান্ত্রিক সকল নীতিকে ভঙ্গ করেছে এবং এতে করে ভোটারদের ভোটাধিকারের প্রতি অমর্যাদা প্রদর্শিত হয়েছে। এটাও গণতান্ত্রিক অধিকার হরণেরই সামিল। 70 নং ধারায় বলা হয় যে কেউ রাজনৈতিক দলের প্রার্থী হয়ে কেউ যদি সংসদ নির্বাচনে জয়ী হন এবং পরবর্তীকালে যদি পার্টি থেকে তাকে বহিষ্কৃত করা হয় অথবা তিনি পদত্যাগ করেন তবে তার সংসদ পদ বাতিল হয়ে যাবে। মুসলিম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছিল 1970 সালের এলএফও লিগাল ফ্রেমওয়ার্ক এর অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে। জেনারেল ইয়াহিয়া খানের এলএফও মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা। আওয়ামী লীগ দল হিসেবে 6 দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করেছিল। 6 দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজিয়ে রেখে প্রদেশ ভিত্তিক পূর্ণ শাসনতন্ত্র কায়েম করা। অতএব স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কোনো অবৈধ অধিকার তাদের নেই। তিনি সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করে শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, জাতীয় কনভেনশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকবে না, তাতে বিভিন্ন সংগঠনের যাদের সদস্যরা জাতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিত্বও অন্তর্ভুক্ত করা হবে। বাংলার কমিউনিস্ট পার্টির মতে বর্তমান সংবিধান আইয়ুব আমলে যতটুকু মানবিক এবং গণতান্ত্রিক অধিকার জনগণের জন্য দেওয়া হয়েছিল সেটুকুও নাকি দেওয়া হয়নি। আচ্ছা, ভাসানীর ন্যাপ, বাংলাদেশের ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র ইউনিয়ন, জাতীয় সমাজতান্ত্রিক দল, শ্রমিক
কৃষক, সমাজবাদী দল, বিভিন্ন প্রগতিশীল গণসংগঠন এবং রাজনৈতিক দল গণবিরোধী এই সংবিধানের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বিরোধী দলের সমালোচনার জবাবে আওয়ামী লীগের নেতা জনাব মনসুর আলী বলেন, সংবিধানে গণতন্ত্র এবং সমাজতন্ত্র সমন্বয় করা হয়েছে। ৭২-এর সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ নভেম্বর ১৯৭২ সালের সংসদ অধিবেশনের ২ ঘন্টারও কম সময়ে সংবিধানটি গৃহীত হয়। সংবিধানের মূল ৪ নীতি, যার মাধ্যমে মুজিববাদ প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞায় আওয়ামী লীগ মাঠে নামল। সদ্য মুক্ত বাংলাদেশে এই ৪ নীতির স্ববিরোধিতা এবং গণস্বার্থ বিরোধী কিছুটা চরিত্রের বিশ্লেষণ পাঠকদের অবগতির জন্য তুলে ধরা হলো। এ সম্পর্কে আরো বিশদ বিশ্লেষণের অবকাশ রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী এবং সাংবিধানিক পণ্ডিতগণই সে দায়িত্ব পূরণ করবেন আশা করি। নীতি এবং আদর্শের ভিত্তিতেই যে কোনো রাষ্ট্র পরিচালিত হয়, তবে এ ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ না করলে আমরা এর বিরূপ প্রতিক্রিয়া কেন সে সময় সমাজের প্রতি ক্ষেত্রে ছড়িয়ে পড়েছিল সে সম্পর্কে সঠিক কারণ নির্ণয় করতে ব্যর্থ হব। শুধু তাই নয়, জাতি হিসেবে আজ স্বাধীনতার ২ দশক পরেও কেন আমরা কোনো ক্ষেত্রেই আশানুযায়ী ফল লাভ করতে ব্যর্থ হলাম সেটাও বুঝতে পারবো না। অতীতের ফলশ্রুতি বর্তমান আর তার উপরই নির্ভর করছে ভবিষ্যৎ। ১৯৭২ সালের যে কোনো জাতীয় সংবাদপত্র খুললেই প্রথমেই চোখে পড়বে খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আর দ্রব্যমূল্যের বৃদ্ধির খবর। প্রতিদিন দেশের শহরগুলোতে ঘটছিল প্রকাশ্যে খুন, ডাকাতি এবং রাহাজানির ঘটনা। গ্রামে গঞ্জেও চলছিল ত্রাসের রাজত্ব। ক্রমবর্ধমান এ ত্রাসের নাগপাশে জনগণ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় কাল অতিবাহিত করছিল। যখন জনগণের পরনে কাপড় নেই, তখনই ঘটেছিল সুতা নিয়ে কেলেঙ্কারি। পেটে যখন ভাত নেই, তখন লাখ লাখ টন বিদেশি সাহায্যে প্রাপ্ত খাদ্য নির্বিবাদে পাচার হয়ে গেছিল দেশের সীমান্তের ওপারে। মজলুম নেতা ভাসানী অবাধে চোরাচালানের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন, কিন্তু আওয়াজ তোলেন সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। জবাবে আওয়ামী লীগ সরকার তাকে চীন ও পাকিস্তানের দালাল, মার্কিন সাম্রাজ্যবাদের তল্পিবাহক প্রভৃতি বলে আখ্যায়িত করে। অথচ ইতিহাস সাক্ষ্য দেবে ১৯৬৮ থেকে ১৯৭০-এর সারা জাগানো আন্দোলনকালে বরফের উপর আঘাত করেছিলেন সর্বপ্রথম যে ব্যক্তি, তার নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানার সার্বজনীন আহ্বানের পরিপ্রেক্ষিতে ছাত্ররা দিলেন ১১ দফা। তারই নির্দেশে ন্যাপ তার নিজস্ব ১৪ দফা বাদ দিয়ে ১১ দফাকেই তাদের দাবি হিসেবে গ্রহণ করলেন। ৬৯-এর কারাবন্দী মুজিবুর রহমানকে মুক্ত করার দুর্বার গণ আন্দোলনও গড়ে তুলেছিলেন এই মাওলানা ভাসানী। ১৬ ফেব্রুয়ারি পল্টনের বিশাল জনসভায় তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেন, প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেলখানা ভেঙে মুজিবকে বের করে আনবো। তার মতো একজন অভিজ্ঞ প্রবীণ রাজনৈতিক উদারপন্থী নেতাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে গালাগালি দিতেও কুণ্ঠাবোধ করেননি শাসক দল। এই গালাগাল পর্ব শুরু করেন তরুণ নেতারা। পরে প্রবীণরাও ক্রমে তাদের সাথে যোগদান করেন। মার্চের শুরু থেকেই খবর আসতে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মরছে অনাহারে, না খেয়ে। বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইলে বিরাজ করছে দুর্ভিক্ষ অবস্থা। আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হতে থাকে স্থানে স্থানে। এ অবস্থায় ভারতীয় দূতাবাসের মুখপাত্র স্বীকার করেন যে চোরাচালান হচ্ছে ব্যাপক হারে। তারা বলেন সীমান্তের বাণিজ্য চুক্তি হয়ে গেলে এই চোরাচালান বন্ধ হবে। এ বক্তব্য দূতাবাস থেকে দেওয়া হয় ২৩ তারিখ ৩ মাস ১৯৭২ তারিখে। দুর্নীতি ছড়িয়ে পড়ে দেশের সব জায়গায় সর্বস্তরে। ১৯৭২ সালের ২৭ ফেব্রুয়ারি শেখ মুজিব তার সংসদ সদস্যের প্রতি এক নির্দেশ জারি করে বলেন, চাকুরি, নিয়োগ, বদলি, পদোন্নতির জন্য কেউ সুপারিশ করবেন না, প্রশাসনকে চলতে দিন। ১১ মার্চ দৈনিক বাংলায় এক খবরে বের হয় সিগারেটের পারমিট নিয়ে বাংলাদেশ টোবাকো কোম্পানির ২৫ জন ডিস্ট্রিবিউটর নিয়োগের জন্য কর্তৃপক্ষ ৩,০০০ সুপারিশপত্র পেয়েছে। সুপারিশকারীরা প্রত্যেকেই এমন প্রভাবশালী যে কোম্পানি তাকে কাকে ছেড়ে কাকে ডিলারশিপ দেবেন সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। ৬ জুন চোরাচালানের স্বর্গ সিলেট থেকে দৈনিক বাংলার প্রতিনিধি খবর পাঠান যে গ্রেফতারকৃত চোরাচালানকারীরা প্রভাবশালী ক্ষমতাসীন নেতাদের চাপে ছাড়া পাচ্ছে। একইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য নেমে আসে সরকারের পারমিটবাজি নীতির সূচনায়।
সুতরাং পারমিট যে পাচ্ছে তার তাত নেই। কেরোসিনের পারমিট যে পেল সে কোনো ডিলার নয়। পারমিট দেওয়া হলো অব্যবসায়ী রাজনৈতিক টাউটবাজদের খুশি করার জন্য। ফলে দুর্ভোগে গিয়ে বর্তালো জনগণের উপর। পারমিট হাত বদল প্রথায় জিনিসপত্রের দাম বেড়ে গেল কয়েক গুণ। কাপড়ের অভাবে মা বোনেরা দিনের বেলায় ঘর থেকে বেরোতে পারতেন না। মেয়ে মা একখানি কাপড় গোসল করে পালা বদলিয়ে পড়ছে, এ সমস্ত খবরও প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায়। ঠিক সেই সময় সরকার টিসিবির মাধ্যমে ভারত থেকে আনলো সুন্দরী শাড়ি, যে শাড়িতে হাঁটু থাকে না, পর্দাও হয় না। ভারতীয় দূতাবাস বলল টিসিবি দেখেই এনেছে এই শাড়ি। টিসিবি কোনো জবাব দিতে পারল না। এ অবস্থায় সরকারের দুর্নীতি এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে যখন দেশের মানুষ বিক্ষুব্ধ হচ্ছে, 1972 সালের 29শে মার্চ আওয়ামী লীগ, মুজাফফর ন্যাপ আর সিপিবি মিলে গঠিত হয় ত্রিদলীয় ঐক্যজোট। অল্প দিনের মধ্যেই ঐক্যজোটে ফাটল দেখা দেয়। প্রথম দিকে মুজাফফর সাহেব এবং মতিয়া চৌধুরী ঘোষণা করেন, আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, অন্য কিছু নয়। ন্যাপের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী ঘোষণা করেন, স্বাধীনতা কেউ একলা আনেনি, তাই কেউ যথেচ্ছাভাবে এটা ভোগ করতে পারে না। দৈনিক বাংলার পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল 1972 সালের 23 তারিখ, 3 মাসে। কিন্তু 20শে মে 1972-এর ন্যাপ মুজাফফর কাউন্সিল অধিবেশনে সংসদীয় গণতন্ত্রের পক্ষে প্রশাসন থেকে আইন বিভাগকে পৃথক করার আহ্বান জানান। 21শে মে মুজাফফর সাহেব স্বয়ং এক জনসভায় বলেন, চরম খাদ্যাভাবে মানুষের চোখে ঘুম নেই। দুর্নীতির রিলিফ চুরি, এমপিদের অপকর্ম, স্বজনপ্রীতি, অবিচার, বাধাহীন লুটপাট, রাহাজানি ইত্যাদির জন্য জনগণের মনে শান্তি নেই। ইতিমধ্যে সারা দেশে বিরোধীদের ওপর চলতে থাকে হয়রানি এবং নির্যাতন। আওয়ামী লীগের দোসর হয়েও ন্যাপ কর্মীরা এই হয়রানি থেকেও রেহাই পাননি। 1972 সালের 8ই জুলাই মুজাফফর ন্যাপের তৎকালীন সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, ন্যাপ কর্মীরা দুর্নীতি, অরাজকতা এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশংসনীয় ভূমিকা গ্রহণের পর বিভিন্ন স্থানে প্রশাসন যন্ত্র তাদের গ্রেফতার এবং হয়রানি করেছে। স্বার্থবাদী মহল ন্যাপ অফিসে হামলা চালাচ্ছে এবং কর্মীদের জীবন নাশের হুমকি দিচ্ছে। 31শে জুলাই অধ্যাপক মুজাফফর বড় বেশি সাহস নিয়ে ঘোষণা করে বসলেন, আমাদের দল আর মনি সিং এর কমিউনিস্ট পার্টি ছাড়া আর কোনো বামপন্থী দল পাশে নেই। 16ই আগস্ট সরকারের কাছে দেয়া এক স্মারকলিপিতে মুজাফফর ন্যাপ ঘোষণা করেন যে সরকার কোনো প্রতিশ্রুতি পালন করেননি। স্বাধীনতার পর সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবং গণবিরোধী তৎপরতা রোধে সরকার অনিচ্ছা এবং অক্ষমতা ছাড়া আর কিছুই দেখাতে পারেননি। 20শে আগস্ট ন্যাপ মুজাফফর, সিপিবি এবং ছাত্র ইউনিয়নের দ্রব্যমূল্য হ্রাস এবং দুর্নীতি রোধ করার জন্য গণ আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 27শে আগস্ট পল্টন ময়দানে এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের উদ্দেশ্যে মুজাফফর আহমেদ বললেন, আপনি ভাত দিতে পারবেন না, তবে কিল মারার গোসাই কেন? চোখ থাকতে দেখছেন না, কান থাকতে শুনছেন না কেন? দুর্নীতিবাজ এমপি, আড়তদার, মুনাফাখোর, দলাল কর্মচারীদের শাস্তি দেওয়া হয় না কেন? শুধুমাত্র কয়েকটি ভালো কথা এবং ঘোষণা ছাড়া সত্যিকার অর্থে জনগণ কি পেয়েছে? সেই দিনের একই জনসভায় মতিয়া চৌধুরী বলেন, 22 পরিবারের বদৌলতে 22শত পরিবার গড়ে তোলা হচ্ছে। কিন্তু রাজনৈতিক বিচিত্র খেলা তারপরও অদৃশ্য সংকেত। মুজাফফর ন্যাপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টি গাঁটছড়া বাঁধা থাকে আওয়ামী লীগের সাথে। তারা ঐক্যবদ্ধভাবে মাওলানা ভাসানী এবং জাসদের বিরুদ্ধে জোরে সোরে বক্তৃতা, বিবৃতি দিতে থাকেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের আওয়াজ আওয়ামী লীগকেও ছাড়িয়ে যায়। 1975-এর পট পরিবর্তনের পর মুজাফফর ন্যাপ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আওয়ামী লীগকে সমর্থন, কখনো আওয়ামী লীগের বিরোধিতা, একবার বাকশালে যোগদান, আবার আওয়ামী লীগে বিলীন হয়ে যাবার চিন্তা ভাবনা, এই নিয়েই মুজাফফর ন্যাপের বিচিত্র ইতিহাস। 1973 সালের 1 জানুয়ারি স্বাধীনতা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ওই দিন ভিয়েতনামে মার্কিন হামলার বিরুদ্ধে মস্কোপন্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভিয়েতনাম দিবস পালনের ডাক দেয়। ওই উপলক্ষে ওই দিন ছাত্র ইউনিয়নের এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেস ক্লাবের বিপরীত দিক দিয়ে অবস্থিত তৎকালীন মার্কিন তথা সার্ভিস ইউএসআইএস দপ্তরের সামনে এসে ভীষণ বিক্ষুব্ধ হয়ে ওঠে।
সঙ্গে সঙ্গে কাঁদুনে গ্যাস এবং লাঠিচার্জ ছাড়াই নিয়োজিত পুলিশ বাহিনী বিনা উস্কানিতে ছাত্র মিছিলের উপর বর্বরোচিতভাবে গুলি চালায়। গুলিতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ দর্শনের ছাত্র মতিউল ইসলাম এবং মির্জা কাদেরুল ইসলাম নামক অপর এক ছাত্র। স্বাধীন বাংলাদেশের প্রকাশ্যে রাজপথে পুলিশের গুলিতে ছাত্র হত্যার এই বিবরণ লিপিবদ্ধ হয়ে আসে পরদিনের সংবাদপত্রগুলিতে। নুরুল আমিন, আইয়ুব খান, মোনেম খান, ইয়াহিয়া খান পাকিস্তান আমলে তাদের রাজনৈতিক মূলক গণবিরোধী স্বৈর শাসনের জন্য ধিক্কৃত হয়েছিল জনগণের কাছে। একই ন্যাক্কারজনক বর্বরতার জন্য এদেশের মানুষ ধিক্কার দিল আওয়ামী লীগ সরকারকে। স্বাধীনতার মাত্র 1 বছরের পরেই আওয়ামী লীগ সরকার এহেন প্রকাশ্যে ছাত্র হত্যার মতো হতবাক করে দিয়েছিল দেশবাসীকে। উৎকণ্ঠায় আতঙ্কিত হয়ে পড়ে তারা। প্রেস ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা স্তব্ধ হয়ে অবলোকন করেন পুলিশের বর্বরোচিত প্রাণহানিকর আচরণ। সেদিন পুলিশের নির্যাতনের হাত থেকে রেহাই পাননি সাংবাদিক ফটোগ্রাফাররাও। মুজিব সরকারের পুলিশ বাহিনী উপস্থিত এসে ফটোগ্রাফারদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন নির্মমভাবে। সরকারের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলের আব্দুল মান্নান এই পুলিশি সন্ত্রাসের ব্যাপারে কোনো বিবৃতি দেবারই প্রয়োজন বোধ করেননি সেদিন। গুলি চালনার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো শহরে। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, যানবাহন সবকিছুই বন্ধ হয়ে যায় সারা শহরে। স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক ছুটে আসে ইট দিয়ে ঘেরা রক্তে রঞ্জিত রাজপথের অংশ দেখার জন্য। শহরের অলিতে গলিতে মানুষ পুলিশের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল নিয়ে বেরিয়ে পড়ে। পরদিন 2রা জানুয়ারি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশ পূর্ণ হরতাল পালিত হয়। ওই দিন প্রফেসর মোজাফফর আহমেদ ঘোষণা করলেন, আওয়ামী লীগের ছাত্র হত্যা ইয়াহিয়া মোনেম স্বৈরাচারী সরকারের কার্যকলাপেরই নামান্তর। আমাদের দেশবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ সরকারের আশু পদত্যাগ কামনা করছি। তিনি আরো বলেন, নুরুল আমিন সরকারের ভাগ্যে যে পরিণতি করেছিল শহীদ মুজিবের ভাগ্যেও সেই একই পরিণতি অনিবার্য। 3রা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশের ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন, দরকার হলে আরো রক্ত দেব, তবুও সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই করব। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহসভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্যপদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। রাজনীতির পরিহাস। 1972 সালের 6ই মে এই ছাত্র জনতাই শেখ মুজিব রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেবার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধিও প্রত্যাহার করে সাবধান বাণী উচ্চারণ করেন, সংবাদপত্র, টিভি এবং বেতারে শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না। তিনি বাড়িতে, অফিস আদালতে এবং দোকানে টানানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলারও আহ্বান জানান। একই দিনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মনি সিং বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অযোগ্য সরকার। 2রা জানুয়ারি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশি হামলার বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ এবং বহু দেশপ্রেমিক গ্রুপ সহ জনগণের অনুভূতির সঙ্গে একাত্মতা হয়ে তিনিও নিন্দা প্রকাশ করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি, জাতি আজ যখন ঘটনার ব্যাপারে তদন্ত করার জন্য সরকারের তড়িৎ ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে অভিনন্দন করেছে, সে সময় জনগণকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়ে এক শ্রেণীর অরাজকতা সৃষ্টিকারী, পুঁজিবাদের ধারক এবং ভাসানের পরিচালনায় উচ্ছৃঙ্খলতা সৃষ্টিকারী আল-বদর রাজাকার এবং প্রতিক্রিয়াশীল শক্তিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের উদ্দেশ্যে বের হয়ে পড়েছে। এই বিশেষ অরাজকতা সৃষ্টিকারী শক্তিগুলো তথাকথিত বিরোধী দলের ছদ্মবরণে এমন আচরণ প্রদর্শন করেছে যা দেশের খুবই উস্কানিমূলক এবং তারা তাদের দেশের শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র করেছে বলে ধরে নেওয়া যায়। 3রা জানুয়ারি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সম্পাদিত বাংলার বাণী পত্রিকায় প্রকাশিত এক সংবাদ নিবন্ধনে বলেন, ঢাকায় 2রা জানুয়ারি পূর্ণ হরতাল পালনের নামে মুজাফফর ন্যাপ, ভাসানী ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়নের মতিয়া, মেনন এবং মাহবুবুল্লাহ গ্রুপদ্বয় এবং বাংলাদেশ ছাত্রলীগের বহিষ্কৃত অংশের
কর্মী নামধারী ফ্যাসিবাদী গুন্ডারা মিরপুর, মোহাম্মদপুর এবং চকবাজার এলাকায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর নগ্ন হামলা চালায়। পটুয়াখালী এলাকায় মোজাফফর ন্যাপের গুন্ডারা ছাত্রলীগের আঞ্চলিক শাখার সাংস্কৃতিক সম্পাদক জনাব মীর জাহানকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে। পরদিন মুজিববাদী ছাত্রলীগ এই হত্যার প্রতিবাদে এক জঙ্গি মিছিল বের করে। ৩রা জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মুজিববাদী ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় ছাত্রলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভনীয় উক্তি উচ্চারণের জন্য ন্যাপ, মোজাফফর, জাসদ এবং ছাত্র ইউনিয়নের কর্মকর্তাদের আগামী ৭ই জানুয়ারির মধ্যে জনতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরো বলেন, যেসব লোক মন্ত্রী হবার খায়েশে সর্বদলীয় সরকার গঠনের জন্য সরকারের কাছে শতবার তোষামত করেছেন, তারা এবং তাদের ছত্রছায়া থেকে ছাত্র ইউনিয়ন আজ গণতন্ত্রের সুযোগ নিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভন উক্তি করার সাহস পাচ্ছেন। তিনি ঘোষণা করেন, আজ বৃহস্পতিবার ৪টা জানুয়ারি থেকে যে পত্রিকা বঙ্গবন্ধুর নামে পূর্ণ মর্যাদা দেবে না সংগ্রামী জনতা বাংলার মাটিতে, সেই পত্রিকার অস্তিত্ব থাকতে দেয়া হবে না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে ডাকসুর তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস মাকনের নেতৃত্বে, সুতরাং সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা অন্য কারোর নেই। বর্তমান ডাকসু যেহেতু ছাত্র সমাজের মতবিরোধী কাজ করেছে এবং তাদের আস্থা এবং ভালোবাসা হারিয়েছে, তাই এই ডাকসু বাতিল। ওই দিনই বাংলার বাড়িতে প্রকাশিত খবরে আরো জানা যায় যে মুজিবের ছবি নামিয়ে ফেলার দায়ে এক ব্যক্তির কান কেটে দেওয়া হয়েছে। পরদিন ওই একই পত্রিকা খবর ছাপে যে এই কারণে রংপুরে 2 ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 5ই জানুয়ারি পল্টনে ছাত্রলীগের এক সভা অনুষ্ঠিত হয়। তাতে ছাত্রলীগ নেতারা স্লোগান দেন, রব, ভাসানী, মোজাফফর, বাংলার 3 মির্জাফর। 6 জানুয়ারি গোপালগঞ্জের এক জনসভায় শেখ মুজিবুর রহমান বলেন, স্বার্থান্বেষী মহল নির্বাচনের প্রাক্কালে বিশ্বের দরবারে বাংলাদেশ এবং আমাকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করেছে। চরম দুঃখের দিনগুলিতে এসব লোকদের খুঁজেও পাওয়া যায়নি। তারা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য দেশে যাতে বিদেশ থেকে অন্য কোনো সাহায্য না আসতে পারে, এই উদ্দেশ্যে বিশ্বে বাঙালি জাতির মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। ওই সাংবাদিক সম্মেলনে মোজাফফর সাহেব বাংলাদেশ সরকারের পদত্যাগ দাবি করেননি, ভিয়েতনামের প্রশ্ন তোলেননি এবং ছাত্র হত্যার বিচারও চাননি। 8ই জানুয়ারি অধ্যাপক মোজাফফর আহমেদ অতি চমকপ্রদভাবে আইয়ুব ইয়াহিয়া সরকারের নামান্তর শেখ মুজিব সরকারের সাথে কণ্ঠ মিলিয়ে বলেন, কেউ কেউ নির্বাচন বানচালের চেষ্টা করছে। একই দিনে মনি সিং এর কমিউনিস্ট পার্টির সম্পাদক বারিন দত্ত ওরফে আব্দুস সালাম বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী চীন এবং পাকিস্তানি চরেরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টির চেষ্টা করেছে। তিনি স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং সহযোগিতার আহ্বান জানান। সম্মেলনের শুরুতেই জনাব দত্ত বলেন, কোনো প্রশ্ন করবেন না, কেবল শুনে যান। এবং সত্যি সত্যি সাংবাদিকদের কোনো প্রশ্নের অবকাশ না দিয়েই সম্মেলন শেষ করে দেওয়া হয়। এরপরেই এই দুই দল আওয়ামী লীগের সাথে আপোষ করার জন্য বিভিন্ন মহলে জোর তদবির করতে থাকে। তারই এক পর্যায়ে 22শে জানুয়ারি অধ্যাপক মোজাফফর আহমেদ শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করার সুযোগ লাভ করেন। সেই সাক্ষাৎকারে তিনি তার সরকার বিরোধী বক্তব্য এবং তৎপরতার জন্য ক্ষমা ভিক্ষা করেন। পরবর্তী পর্যায়ে এই দুই দলই বাকশালে যোগদান করে। 1972 সালের শেষে সংসদের এক অধিবেশনে 1973 সালের 7ই মার্চ দেশের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। 1972 সালের 11ই নভেম্বর মুজিববাদ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত হয় নতুন সুসংগঠন আওয়ামী যুবলীগ। নূরে আলম সিদ্দিকীও যোগ দেন এই যুবলীগে। নির্বাচনী প্রচারণা চলতে থাকে। মোজাফফর ন্যাপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টি অনেক চেষ্টা করেও আওয়ামী লীগের সাথে নির্বাচনী জোট গঠন করতে ব্যর্থ হয়। নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ 1 জানুয়ারির হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াকে নির্বাচন বানচালের চক্রান্ত বলে অভিহিত করে থাকেন। নির্বাচন সম্পর্কে লীগ নেতারা প্রচার করতে থাকেন যে এই নির্বাচন হবে মুজিববাদের উপর ম্যান্ডেট। 2রা ফেব্রুয়ারি আওয়ামী লীগ মুজিববাদের উপর রায় চাইবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারও তারা মুজিববাদের উপর রায় চায়। 73 সালের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল নিয়ে অভিযোগ এসেছিল অনেক। 5ই ফেব্রুয়ারি জাতীয় সমাজতান্ত্রিক দল অভিযোগ করে যে জায়গায় জায়গায় তাদের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি। তারা এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করলে জনাব জিল্লুর রহমান বলেন, নির্বাচনে ভরাডুবির জেনে জাসদ নির্বাচনের পর বর্জন করেছে। ইতিমধ্যে সারা দেশ থেকে রাজনৈতিক হত্যাকাণ্ডের খবর আসতে থাকে। 4 মার্চ
বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেন যে ক্ষমতাসীন দল ত্রাস সৃষ্টি করে একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ন্যাপ নেত্রী মতিয়া চৌধুরী ৩রা মার্চ ঢাকায় এক জনসভায় বলেন, গত এক বছরে অবাধ লুটতরাজ, দুর্নীতি, স্বজনপ্রীতি আর রিলিফ চুরির বিশ্ব রেকর্ড ভঙ্গ করে আওয়ামী লীগ এবার বঙ্গবন্ধুকে একমাত্র পুঁজি করে জনতার কাছ থেকে ভোট চাইতে এসেছে। এদিকে মুখে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, অন্যদিকে আওয়ামী মন্ত্রীরা ভোটারদের ভয় দেখাচ্ছেন স্লোগান দিয়ে। সামনে আছে জোর লড়াই, বঙ্গবন্ধু অস্ত্র চাই। এটা কোন ধরনের গণতন্ত্র? ৫ই মার্চ দৈনিক সংবাদে প্রকাশিত এক খবরে বলা হয়, নিশ্চিত ভরাডুবি জেনে বেসামাল মুজিববাদীরা গতকাল রোববার চৌঠা মার্চ সন্ধ্যায় আবার তারাবো বাজারে ন্যাপের নির্বাচনী প্রচার মিছিলের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং সন্ত্রাস সৃষ্টির জন্য ১৫ থেকে ২০ রাউন্ড স্টেন গান এবং পিস্তলের গুলি ছোড়ে। তারা স্থানীয় ন্যাপ এবং ছাত্র ইউনিয়নের অফিসের মূল্যবান কাগজপত্র, পোস্টার, আসবাবপত্র লুটপাট এগুলো তছনছ করে এবং ন্যাপ এবং ছাত্র ইউনিয়নের অফিসে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে ফেলে। মুজিববাদীরা জনৈক ন্যাপ কর্মীর দোকানও লুট করে। ৭ই মার্চ একতরফা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পর্কে দৈনিক সংবাদ এবং দৈনিক গণকণ্ঠের প্রতিবেদনে সন্ত্রাস, গুন্ডামি, নির্যাতন, ব্যালট বক্স ছিনতাই, পোলিং এজেন্ট প্রহৃত, খুন প্রভৃতির খবর ছাপা হয়। ৮ই মার্চের দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম ছিল, সিলেট ১ কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাই, পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, চট্টগ্রামের ৩১টি ব্যালট পেপার সহ ২ ব্যক্তি গ্রেফতার, ধামরাইতে রক্ষী বাহিনীর সন্ত্রাস, ঢাকা শহর সহ বিভিন্ন ভোট কেন্দ্রে বিচিত্র ঘটনা ঘটেছে। নির্বাচনে দারুণ অবাধ হয়েছে, একজন একাধিকবার অবাধে ভোট দিতে পেরেছে। জাসদের ২ জন কর্মী হাইজ্যাক, ঢাকার একটি কেন্দ্রে সন্ত্রাস এবং গুলি, পটিয়ার ভোট সন্ত্রাসী মাস্তানরাই দিয়েছে। কুমিল্লা শহরে ব্যাপক সন্ত্রাস, নির্বাচনের প্রহসনে পরিণত। কালীগঞ্জে সন্ত্রাস, রাজশাহী ভোট কেন্দ্রে সন্ত্রাস, ভোটনাট্যের ২টি দৃশ্য প্রভৃতি। ৯ই মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি মেজর অবসরপ্রাপ্ত জলিল বলেন, প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচলিত কোনো ন্যায় নীতি তোয়াক্কা না করে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক বিসর্জন দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন, এতে আমি তাকে জাতির পিতা বলতে ঘৃণা বোধ করি। আচ্ছা, তিনি আরো বলেন, নির্বাচনের দিন গণভবনেই নির্বাচনী কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছেন। বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশেই আকস্মাৎ বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময়ের পর নিজেদের পছন্দসই ভোটের সংখ্যা প্রচার করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। জাতীয় সভাপতি আওয়ামী লীগের নবনির্বাচিত সরকারকে সাম্রাজ্যবাদ এবং নয়া উপনিবেশবাদের তাবেদার বলে অভিহিত করে নির্বাচনী বিজয়কে হিটলার, মুসোলিনি, চিয়াং কাই শেকের বিজয়ের সঙ্গে তুলনা করেন। ৯ই জুলাই প্রেস ক্লাবে হাসানী ন্যাপের তৎকালীন সহসভাপতি ডাক্তার আলিম আল রাজি বলেন, ক্ষমতাসীন সরকার একদলীয় স্বৈরাচারের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে ক্ষমতার প্রকাশ্য অপব্যবহার, সন্ত্রাস সৃষ্টি, শক্তি প্রয়োগ করে ভুয়া ভোটদান, বিপুল অর্থ ব্যয়, বেতার টেলিভিশন এবং সংবাদপত্র সহ সকল প্রচার মাধ্যমের ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বিরোধী দলগুলো যাতে জনগণের কাছ থেকে তাদের বক্তব্য প্রকাশ করতে না পারে সেজন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনীর হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনসাধারণকে ভোটদানের বিরতি শুধু করেননি, হয়রানির এক নজিরবিহীন দৃষ্টি স্থাপন করেছে। তিনি সকল প্রচার মাধ্যম সরকারি দলের দলীয় স্বার্থে যথেচ্ছা ব্যবহারের উল্লেখ করে প্রচার মাধ্যমকে এক ব্যাবিলনীয় ক্যাপটিভ প্রেস বলে অভিহিত করেন। জানুয়ারিতে প্রকাশ্যে রাজপথে ২ জন ছাত্র হত্যার কথা উল্লেখ করে ডাক্তার রাজি বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাসের ত্রাস সৃষ্টি করেছিল ২০০ বছরের ইতিহাসে তার নজির নেই। তিনি হুঁশিয়ারিও উচ্চারণ করে বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার। একতরফা পাতানো
ফেলার নির্বাচনে 300 আসনের মধ্যে 291টিতে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয়। চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথমে ন্যাপের মোস্তাক আহমেদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয়। সবকটি বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে। মোস্তাক আহমেদ চৌধুরী এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন। সম্পূর্ণ আইন বিভাগ তখন পুরোপুরিভাবে দলীয় স্বার্থের অনুগত বিধায় মোস্তাক চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে কোনো সুবিচার পাওয়া সম্ভব হয়নি। 11 মার্চ যুবলীগের নূরে আলম সিদ্দিকী বলেন, 7 মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা রাজাকার, আল বদর, স্বাধীনতার শত্রু। এইসব বিদেশি চরদের মুজিববাদের নিড়ানি দিয়ে উৎখাত করিতে হইবে। পরদিন বায়তুল মোকাররমের শেখ ফজলুল হক মনি মুজিববাদ বিরোধীদের উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার কথা ঘোষণা করেন। এই যুদ্ধে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত শাহাদাত বরণ করতে হয়েছিল 30,000-এরও বেশি লোককে। দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শ্রমিক নেতা, ছাত্র সমাজ, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যবর্গ এই স্বেচ্ছ সন্ত্রাসের হাত থেকে রেহাই পাননি। জাতীয় পরিষদে যখন কেউই স্বৈরশাসনের বিরোধিতা করেছেন অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাকেই নিশ্চয়ভাবে হত্যা করা হয়েছে, নতুবা তাকে হতে হয়েছে অকথ্য নির্যাতনের শিকার। 1973 সালের ওই সময় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক জনাব আবুল মনসুর আহমদ দৈনিক ইত্তেফাকে বিভিন্ন বিষয়ে কতগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখে অসীম সাহসের পরিচয় দেন। আজ আর এক্সচেঞ্জ অফ হার্ট নয়, চাই চেক অফ হার্ট শীর্ষক উপসম্পাদকীয় নিবন্ধে তিনি বলেন, মানুষের হৃদয়ের 4 মেম্বারের মতোই আমাদের বাংলাদেশের রাজনীতির সকল ক্ষেত্রেই চারটি করিয়া চেম্বার আছে। প্রথমত, আমাদের সংবিধান দাঁড়াইয়া আছে 4টি স্বতন্ত্র মজবুত মূল নৈতিক খুঁটির উপর। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, জাতীয়তাতন্ত্রই বেশি শুদ্ধ হইত এবং ধর্ম নিরপেক্ষতা, এখানেও তন্ত্র যোগ করিলে ভালো হইত। এই 4টি নৈতিক খুঁটিকে স্বতন্ত্র বললাম এই দণ্ডে যে সংবিধান রচয়িতাদের মধ্যে কেউ কেউ বলেন ওই 4টি খুঁটি থেকে এক ঘরের খুঁটি হইতে পারে না, খুঁটিগুলোর উচ্চতা সমান নয় বলিয়াই তারা এক ঘরের খুঁটি হইতে পারে না। নীতি এবং পন্থা হিসেবে এই 4 বস্তুর মিল নাই, এ কথাই বোধ করি সমালোচকরা বলিতে চান। তার মানে হৃৎপিণ্ডের 4টি চেম্বারের মধ্যে যেমন সহযোগ দরজা, কানেক্টিং ভালভ আছে, আমাদের চারটির মধ্যে তেমন কোনো কানেক্টিং ভালভ নেই। তারপর সংবিধানের বেলাতেও আমরা প্রচলিত শাসনতান্ত্রিক কাঠামোকে টানিয়া বুনিয়া 4 চক্রে আনিবার চেষ্টা করিয়াছি এবং যথাসম্ভব সফলও হইয়াছি। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচলিত এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি এই 3টি ইনস্টিটিউশনকে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ নামে সংবিধানে গুঞ্জায়েশ করিয়াছি সত্য, কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যা অত্যাবশ্যক অথচ সংবিধানের কর্ম বিভাগ এবং দেশরক্ষা বিভাগে যার ফলে করা সম্ভব ছিল না, সেই রূপ একটি স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ প্যারামিলিটারি বাহিনী গঠন করিয়া আমরা রাষ্ট্রকে 4টি শক্তিস্তম্ভের উপর দাঁড় করাইয়াছি। এই 4টি শক্তিস্তম্ভের সাথে পাঠকগণ 4টি মূলনীতি স্তম্ভের সাথে তালগোল পাকাইয়া ফেলিবেন না। তার ওই দীর্ঘ প্রবন্ধে শিল্প কারখানা সম্পর্কে জনাব আব্দুল মনসুর আহমেদ লিখেন, হৃদয়ের 4 চেম্বারের অনুকরণে আমরা শুধু আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পার্টি জীবনে এবং সামাজিক জীবনে 4 বর্ণের প্রবর্তন করিয়াই ক্ষান্ত হই নাই, অর্থনৈতিক জীবনেও উপহার সম্প্রসারণ করিয়াছি। মিনস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদন যন্ত্রের মালিকানাকে সংবিধানে 3 শ্রেণীতে বিভক্ত করিয়াছে, যথা রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা। এই 3 শ্রেণীর মালিকানা ছাড়া আর সব সম্পত্তি যা প্রোডাক্টিভ নয় সেগুলো অটোমেটিক্যালি ব্যক্তিগত মালিকানায় থাকার ব্যবস্থা করিয়া গোটা সম্পত্তি জগৎকে 4 শ্রেণীতে বিভক্ত করিয়া হৃদয়ের 4 চেম্বারের সামঞ্জস্য বিধান করিয়াছি, যাতে মিল কারখানিদের মিনস অফ প্রোডাকশনকে হরতাল স্ট্রাইকের দ্বারা আনপ্রোডাক্টিভ করিয়া অন্য প্রকার মালিকানা সৃষ্টি করিতে কেউ না পারে এবং ওই পন্থায় 4 প্রকার মূলনীতিতে যাতে কেউ বত্তায় ঘটাইতে না পারে, সেই উদ্দেশ্যে আমরা হরতাল স্ট্রাইককে ন্যাশনালাইজ করিয়া ফেলিয়াছি। সরকারি দল ছাড়া অপর সকলকে হরতাল স্ট্রাইক নিষিদ্ধ করিয়াছি।
প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক প্রশ্নে একই প্রবন্ধে জনাব আব্দুল মনসুর আহমেদ বলেন, হৃদয়ের 4 চেম্বারের প্রতি আমাদের এই সামগ্রিক এবং সার্বজনীন আকর্ষণ দেখিয়া বিদেশি বন্ধুরা বিস্মিত হইতে পারেন, কিন্তু তাদের এই বিস্ময়ের সেই মুহূর্তেই কাটিয়া যাইবে যখন তারা জানিতে পারিবেন যে জাতীয় এবং রাষ্ট্রীয় নেতার নেতৃত্বে কেবলমাত্র আমাদের হৃদয়ের উপরেই নির্ভরশীল। আমাদের নেতা প্রেমিক, তিনি দেশবাসীকে ভালোবাসেন, দেশবাসীকে তাকে ভালোবাসেন। এ দেশের নেতা আর জনতার মধ্যে ভালোবাসাবাসী ছাড়া আর কোনো বৈষয়িক সাথে স্বার্থের সম্পর্ক নাই, পুরোটাই হৃদয়ের ব্যাপার। তাই হৃদয়ের 4 চেম্বারের সাথে মিল রাখিয়াই আমাদের সামগ্রিক জীবনকে 4 ভাগে বিভক্ত করিয়াছি। হৃদয়ের অনুকরণেই আমাদের রাষ্ট্রীয় আর্থিক জীবনকে উপরের তলা নিচের তলা, এই তলা 2 তলা বিশিষ্ট করিয়াছি। হৃদয়ের অনুকরণেই আমরা উভয় তলাতে অর্থাৎ অবিকল ভেন্ট্রিক্স উভয়টাতেই লেফট রাইট রাখিয়াছি। সাধারণত নেতার ভালোবাসাবাসীর ব্যাপারে হৃদয়ের 4 চেম্বারের প্রতি আমাদের আসক্ত করিয়াছে ঠিকই, কিন্তু 4-এর প্রতি আকৃষ্ট হইবার আমাদের আরো কারণ আছে। আমাদের রাষ্ট্র সেকুলার হলেও আমরা নিজেরা আজও ধর্মবিরোধী হই নাই, ধর্মনিরপেক্ষ হইয়াছি মাত্র। আমাদের মধ্যে বিপুল মেজরিটি লোকই মুসলমান, আমরা মুসলমানেরা এখনো ধর্ম ছাড়ি নাই, তাই 4-এর মায়াও ছাড়িতে পারি নাই। আমাদের 4 কিতাব, 4 কালেমা, 4 ফেরেশতা, 4 মাহজাব, 4 খলিফা, 4 ইমাম, এই অবস্থায় রাষ্ট্রের 4 মূলনীতি, সমাজের 4 মালিকানা নীতি, পলিটিক্স এবং 4 পার্টি নীতি, এসব আমাদের আকর্ষণ সহজাত। শুধু মুসলমানরা হইবে কেন, আমাদের দেশের হিন্দুদেরও ধর্মেরও 4-এর প্রাধান্য রহিয়াছে। তাদের 4 বেদ, 4 বর্ণ, 4 যুগ, এমনই 4 যোগ আছে। এইভাবে আমরা 4-এর গোলক ধাঁধায় ঢুকিয়াছি। সরকারি দপ্তরে 4 তাসের কর্মচারী বহাল হওয়ার বাজারে আমরা 4 কায়দায় ব্যবসা চালু করিয়াছি। কালোবাজারি, মুনাফাখুরি, মজুতদারি, চোরাচালানি আমরা ছাড়তে পারি না এই 4-এর মায়াতেই। 8-এর 4 চেম্বারের সবচেয়ে বড় ত্রুটি দেখা দিয়েছে জাতির পিতা এবং তার সন্তানদের সম্পর্কের মধ্যে। জাতির পিতা তার সন্তানদেরকে ভালোবাসেন, সন্তানরাও পিতাকে ভালোবাসে, সবাই পিতাকে অন্তর দিয়ে ভালোবাসে বলিয়াই তাদের মধ্যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা এবং পরিণামে খুন খারাপি। জাতির পিতা খুন খারাপি বন্ধ করিতে সন্তানদের প্রথমে অনুরোধ, পরে নির্দেশ, অবশেষে ধমক দিয়েছেন, কিন্তু সন্তানেরা পিতার কথা শুনিতেছেন না। পিতা এবং কঠোর হইয়া সন্তানদের শাস্তি দিতে পারিতেছেন না। এটা ঘটিতেছে হৃদয়ের জন্যই, বিশেষত হৃদয়ের 4টি চেম্বারের দোষেই। যাদের পিতা সকলের কল্যাণের জন্য যতই চেঞ্জ অফ হার্টের কথা বলিতেছেন, সন্তানেরা তত ওয়েস্টার্ন গানের সাহায্যে এক্সচেঞ্জ অফ হার্ট করিতেছেন। এটা অধিক দিন চলিতে দিলে সকলেরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া যায়। এই প্রবন্ধ প্রকাশিত হইবার পর জনাব মনসুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে নানা রকমের কটূক্তি শুরু হয়। বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগের বাকশাল একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বীজ নিহিত ছিল 1972 সালের 7 মার্চ রক্ষী বাহিনীর আদেশ জারি করার মধ্যে। তারই সূত্র ধরে 72 সালের এপ্রিলে শ্রমিক ধর্মঘট নিষিদ্ধকরণ এবং প্রেসিডেন্টের 9 নং এবং 50 নং আদেশ জারি হয় এবং অবশেষে 1974 সালে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে আওয়ামী লীগ গঠন করে একদলীয় বাকশাল, যাতে যোগ দিয়েছিল মনি সিং এর কমিউনিস্ট পার্টি, মোজাফফর আহমেদের ন্যাপ আর আতাউর রহমানের জাতীয় লীগ।